ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস, অনেক রক্তপাতে অর্জিত নতুন বাংলাদেশ, দেরিতে হলেও সুফল পাবে বাংলাদেশ, বলছে ছাত্র জনতা। 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই বীর সন্তানেরা। আন্দোলনে নিহত 724 জনের 5 শতাধিকই রাজধানীর, বাকি 2 শতাধিক বিভিন্ন জেলার। পূর্ণাঙ্গ তালিকা পেতে লাগবে আরও 2 মাস, জানালেন যে সমন্বয়করা। জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযান, রাজশাহী সহ কয়েকটি জায়গায় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার, আন্দোলনে নাশকতাকারীদের বাড়ি বাড়ি তল্লাশি। খুলনা বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, উপাচার্য ট্রেজারার সহ পদত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ পদের 67 জন, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। সেশন জটের একটা ইয়েতে পড়তে পারে, সেটা নিয়ে সবাই চিন্তিত। এইভাবে যদি এই পরিবেশ চলতেই থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। আজ খুলেছে আশুলিয়া গাজীপুরের সব ফ্যাক্টরি, কারখানায় অসন্তোষের সুযোগ সন্ধানীদের ইন্ধন দিচ্ছে সরকার। সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ৯/৬-এর অভিযোগ, দলীয় কর্মী আর অনুগত সাংবাদিকদের অর্থ সহায়তা, ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্তরা। মূলত এটি যেহেতু সাবেক প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন, তিনি তার মতো করে তালিকা করেছেন। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বহু প্রাণের বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র জনতার বিপ্লব। বহু রক্তপাতের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতনের 1 দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার দাবি, কিছুটা দেরি হলেও বিজয়ের সুফল পাবে বাংলাদেশের জনগণ। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। এ যেন নতুন জীবনের সন্ধান, প্রাণে ধরা দিয়েছে মুক্তির উন্মাদনা। রাজপথে বীর দর্পে এগিয়ে চলছে সবাই বিজয়ের উল্লাসে। ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে রচিত হলো এদেশের নতুন ইতিহাস। নতুন রূপে ধরা দিল লাল সবুজের পতাকা, সবার প্রিয় বাংলাদেশ। তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলো নিভিয়ে। 1 মাস খুবই অল্প সময়, তবু কি কোনো প্রাপ্তি দেখছেন ছাত্র জনতা? 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখন আর গুম খুনের ভয় নেই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দেশটা একদম স্বাধীন মনে হইতেছে, পুরো স্বাধীন, আমরা একটা দেশের ফিল পাইতেছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মতবাদ প্রকাশ করতে পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে নিজের মতো করে। আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। শুরুটা কোটা সংস্কারের দাবিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মারমুখী সরকার, লেলিয়ে দেয়া হয় পেটুয়া বাহিনী। ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসক গোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়, মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই, জ্বলতে থাকে দ্রোহের আগুনে।
অনেকের ভাবনার জগতেও ছিল না। এমনকি এখনও কেউ কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা যে পালিয়েছে তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা। আমি কেন বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশের বেহিসাবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা। বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ। রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি। এখনো কানে বাজে মুগ্ধের সেই আহ্বান, পানি লাগবে পানি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই মীর মুগ্ধর মতো, আবু সাইদ মতো ছেলেরা, বীর সন্তানেরা। যখন সাইদ মারা গেল পুলিশের গুলিতে, ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে। এখনও পুরো স্বাভাবিক হয়নি সবকিছু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ। তাদের বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল। বদলে যাওয়া এই বাংলাদেশে সরকার আর শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। সরাসরি দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে মানুষের মনোজগতে। এখন সবার প্রত্যাশা একটা সুন্দর সাম্যের বাংলাদেশ হোক, নিশ্চিত হোক গণতান্ত্রিক প্রক্রিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে মারা যাওয়া 724 জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন, যাদের 511 জনই নিহত হয়েছেন রাজধানীতে। 213 জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। 19 জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে 4 ও 5 আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও অন্তত 2 মাস লাগবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আকলাকু সাফার রিপোর্টে বিস্তারিত, সাথে ছিলেন জারিন অর্নি। আন্দোলনে উত্তাল দিনগুলো। 15 জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খোঁজ খবর নিয়েছে যমুনা নিউজ। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে 511 জন। 18 আর 19 জুলাইয়ের পর 4 ও 5 আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় 70% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের। মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে 60 জনের। 21 জন শিক্ষার্থী, আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন 4 আগস্ট 19 জন এবং 19 জুলাই 13 জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে 6 জনের, সবাই গুলিবিদ্ধ হন 5 আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি 56। সাতক্ষীরায় মারা যাওয়া 16 জনই 5 আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার 9 জনের 6 জনই গুলিবিদ্ধ হন 4 আগস্ট। কুষ্টিয়ায় 12 জনের 7 জন গুলিবিদ্ধ হয়েছিলেন 5 আগস্ট বিজয়ের দিন। রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে 45 জনের। 9 জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, 6 জন শ্রমিক ও 1 জন স্কুল শিক্ষক। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় 23, যাদের 3 জন শিক্ষার্থী, 1 জন সাংবাদিক, আইনজীবী আছেন 1 জন, মারা গেছেন 8 জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি 12 জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী 3 জন, 1 সাংবাদিক ও 5 জন শ্রমজীবী। ময়মনসিংহে প্রাণ গেছে 10 জনের, ছাত্র 6 জন, আছেন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের 5 জনের, তবে মারা যাওয়া 78 জনের গ্রামের বাড়ি ওই বিভাগে, যাদের 73 জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন।
4 বছরের আহাদ, 6 বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে 67 শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে 6 জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত 617 জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড, আহত হয়েছেন আনরেজিস্টার্ড, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে, রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলে। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণহারে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। কিছু ডেটা আমরা পাবো না, একদম গণ করে দেওয়া হয়েছে, সেগুলো আসলে ওই ভিকটিম পরিবারগুলোকে আমাদের কাছে তথ্যটা দিতে হবে। এই তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। নিহত 819 জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সেখানেও অনেকেই অজ্ঞাত। মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি, আবার আত্মীয় স্বজন সে ডেড বডি নিয়ে গেছে, পোস্টমর্টমের ঝামেলায় যায়নি। আবার মেডিকেল কলেজেও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি পোস্টমর্টম করেও তাও তাদের 2-3 দিন লাগবে, সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছাকৃত লাশগুলি নিয়ে গেছে। পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে, জনগণের কাছ থেকে যাতে তারা তথ্য আহ্বান করে। এক ঢাকা মেডিকেলেই মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে 172 জন। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার 28 দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের। আর গাজীপুরের হৃদয়, তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল, অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেয়ে দাফন করেছেন। আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক। এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা 1000-এর কম নয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে স্বজন হারানো পরিবারগুলো এখনও শোকস্তব্ধ। সন্তান হারানোর শোকে কাতর মাদারীপুরের 3 পরিবার। হত্যায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা তাদের। বইপত্র, বিছানা সবই আছে আগের মতো, শুধু হারিয়ে গেছে দীপ্ত। মায়ের আহাজারি থামছেই না, সন্তানের স্মৃতি আঁকড়েই যেন বেঁচে আছেন বাবা মা। 18 জুলাই তীব্র আন্দোলনের সময় পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে পড়ে মৃত্যু হয় দীপ্তর। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র ছিল সে। কোটা আন্দোলনে জেলার সমন্বয়ক হিসেবেও কাজ করেছে। এমবি বাড়ার নাম গেছে, তা 5 মিনিটে আসা বলবো সেটাও বলছে। এরপর আর কিছুই জানি না। পরে ছবি দেখা বুঝতে পারলাম আমার ছেলেটা নেই। ওর মায়ের ওরে ভাত খাওয়াইতে রয়েছে যে ভাত খাওয়া, পরে বলে 5 মিনিটের মধ্যে আইতে আছে, টাকাটা বইয়া ভাত আয়া খাম। ওই যে গেছে, আর কোনো খবর নাই। 11:30টার সময় আমরা এই ছবিটা দেখি যে মারা গেছে। পরদিন 19 জুলাই আন্দোলনের মধ্যেই গুলিবিদ্ধ হন ট্রাক চালক রোমান ব্যাপারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আগামী দিনের চিন্তায় দিশেহারা পরিবারটি। কয়টা ছেলে দুর্গে আনছে, দুর্গে আনার পরে ও বাগানে দাঁড়াইছে, আমি আজকে যেতে পারবো। পরে অনেক রক্ত পড়ছে, রক্ত পড়ার পরে অসুস্থ হয়ে গেছে। পরে আমার বাসুরা দুর্গে ঠুর্গে আধুনিক হাসপাতাল নিয়েছে। পরে ওর কাকা আমার মোবাইল করছে, তুই কোথা? আমি কিছু আমি বাড়ি গাড়ি তাড়াতাড়ি রোমানের গুল্লি লাগছে। এই 2 পাওয়া সামনে আগে শিবির এক নাতিকে দাদি রোমান কাকার বুয়ে গুল্লি লাগছে, আপনি তাড়াতাড়ি যান। স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে রোমানের নামে। নির্মম এই হত্যার বিচার চায় স্থানীয়রা। একই দিন সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৌহিদ সন্নামাত। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বাবাকে রাজমিস্ত্রির কাজে সাহায্য করত তৌহিদ। এমন মৃত্যু মানতে পারছে না পরিবার, স্বজন সহ পরিচিত জনেরা।
পোলাটা লক্ষ্মী আছিল, এই পোলাটা আমার লক্ষ্মী আছিল। ন্যায় পথে দরকার শহীদ দিয়ে যান, আমি যাবো তো আমার ব্যারিকেড দেওয়ার যে ওই করলাম যাতে সামনে সুবিধা না হবে, বলা হতো যাইবি মানে তো রাখে না। তাওহীদ যেন সরকারের কাছে শহীদ মর্যাদাটা পায়, যারা তাওহীদকে হত্যা করছে তাদের শাস্তিমূলক বিচার চাই। নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তাদের একটা সন্তান হারাইছে, আমরা হাজার সন্তান তাদের পাশে আছে, আমরা চাইতেছি তাদের পাশে আসে সারা জীবন থাকবো এবং এটা কেন্দ্রীয় ভিত্তিক তাদের দিকে লক্ষ্য হোক যে তাদের যেন তাদের পরিবার দিকে যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের পরিবারের দিকে নজরদারি রাখে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে চলছে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অভিযান। মঙ্গলবার মাঝরাতে শেষ হয় অবৈধ অস্ত্র জমাদানের সময়সীমা। এরপর থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। বুধবার রাত 12:30 নাগাদ রাজশাহী নগরীর রানীবাজার, পঞ্চবটি, মুন্সিডাঙ্গা, আলুপট্টি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছাত্র জনতার আন্দোলন ঘিরে যাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়েও খোঁজ করা হচ্ছে লুটকৃত অস্ত্র। পুলিশের তথ্যমতে রাজশাহী মহানগরীতে 98টি অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 79টি। এছাড়া জেলা জুড়ে 600 রাউন্ড গুলি খোয়া গিয়েছে, সেগুলো উদ্ধারেরও চেষ্টায় আছে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া লাইসেন্সধারীদের ও অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যদিও জেলার 158 জন লাইসেন্সধারীর কেউই এখন অস্ত্র জমা দেননি। পুলিশ, বিটিআর, সেনাবাহিনী সহ আমরা অভিযান করতেছি এবং অবৈধ অস্ত্র, মাদক, চোরা সহকারী যত যা আছে অবৈধ কিছু যাদের নামে মামলা হয়েছে আমরা আইনের আওতায় নিয়ে এসে প্রত্যেককে গ্রেপ্তারের চেষ্টা করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। উপাচার্য, ট্রেজারার সহ 67 জন পদত্যাগের পর থমকে গেছে প্রশাসনিক কার্যক্রম। তাই বিশ্ববিদ্যালয়ে খুললেও পুরোদমে চলছে না ক্লাস, পরীক্ষা। এতে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরাও। দ্রুত জটিলতা নিরসনের দাবি তাদের। খুলনা বিশ্ববিদ্যালয় সরকার পতন আন্দোলনের পর আগস্টের 18 তারিখ থেকে খুলেছে ক্যাম্পাস। চলতি মাস থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরুর কথা, তবে বাস্তব চিত্র ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 518, কর্মকর্তা আছেন 330 জন। সরকার পতনের পর নানা কারণ দেখিয়ে একে একে পদত্যাগ করেছেন উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার সহ 67 জন। আমি আসার পরে আমরা কোনো কার্যক্রম করতেছি না, যেহেতু অনুমোদনকারী যিনি দায়িত্বে থাকেন রেজিস্ট্রার মহোদয় নাই, এজন্য আমরা কোনো কাজ করতেছি না। যে ছেলেটা পাশ করে বেরিয়ে যাচ্ছে তার কালকে হয়তো একটা সার্টিফিকেট দরকার, কিন্তু তার ক্লিয়ারেন্সগুলো পাচ্ছে না। হলের প্রভোস্ট নাই, ক্লিয়ারেন্স আনতে পারছে না। ক্লিয়ারেন্স না নিয়ে আসলে যে টায়ারগুলোতে ক্লিয়ারেন্স নিয়ে আসতে হয়, ডিএসএ বডি নাই। ভিসির কার্যালয় তালাবদ্ধ, পদত্যাগ করা বাকিদের চেয়ারও ফাঁকা পড়ে রয়েছে। একই অবস্থা জনসংযোগ বিভাগ, ছাত্র বিষয়ক পরিচালকের কক্ষ সহ বেশিরভাগ দফতরেরই। চলমান সব কাজ তো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যখন ঠিকাদারা কাজ করতেছি, আপনি যদি বিল দিতে না পারেন তা সে লোক তো কাজ বন্ধ করে দিবে। এমন পরিস্থিতিতে শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। শঙ্কা সেশন জট তৈরির। দ্রুত সব জটিলতা কাটানোর পাশাপাশি হলের নিরাপত্তার দাবিও শিক্ষার্থীদের। আমাদের যে শিক্ষাবর্ষ আছে আমরা সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারতেছি না। অলরেডি আমাদের করোনার জন্য একটা গ্যাপ গেছে। ক্যাম্পাসে যেহেতু এখন কোনো প্রশাসন নেই নিরাপত্তার জন্য, সো সেক্ষেত্রে যে কোনো ইনসিডেন্সই হতে পারে। আমরা যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছি এবং অন্যান্য যারা স্টুডেন্ট আছে তারা আসলে একটা সেশন জটের একটা ইয়েতে পড়তে পারে, সেটা নিয়ে সবাই চিন্তিত। আমাদের মাথার উপর থেকে অভিভাবক চলে গেছে, আমাদের পড়াশোনা এক প্রকার থমকে গেছে। আর এইভাবে যদি এই পরিবেশ চলতেই থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী আছেন 8131 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আজও সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিন নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধতার বৈঠক করেন তিনি। কমিশন পদত্যাগ করবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। 2022 সালের 26 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। জানতে চেয়েছেন তার শারীরিক অবস্থা। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নে জোর দেন খালেদা জিয়া। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, চিকিৎসার জন্য বিদেশ যেতে খালেদা জিয়া প্রস্তুত কিনা কথা হয়েছে তা নিয়ে। অপর নেতা ডক্টর জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী হলেই তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। দীর্ঘ 7 বছর পর কোনো বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। বুধবার রাত 8টায় ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনো কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। 1.5 ঘন্টার বৈঠক শেষে কথা বলেন আমির খুসরো মাহমুদ চৌধুরী। জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে। ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। এরপর কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী হলেই চিকিৎসার জন্য বিদেশ যাবেন। ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে 8 থেকে প্রায় 13 ঘন্টা সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয়, আর আমেরিকাতে নিতে হলে প্রায় 18 থেকে 21 ঘন্টা টাইমের জন্য প্রয়োজন আছে। কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। যুক্তরাজ্য ও বাংলাদেশ দুদেশের সম্পর্ক উন্নততর করতে খালেদা জিয়া সবার প্রতি অনুরোধ করেছেন বলেও জানান দলটির নেতারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানের সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। দেশের সংস্কার পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, দলের সংকটকালে তৃণমূলে বিএনপিকে বারবার রক্ষা করেছে। বিএনপির সফলতা আর অগ্রযাত্রা কখনোই ব্যাহত হবে না বলেও জানান তারেক রহমান। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও গর্ষচন্দ্র রায় সহ অন্যরা। গাজীপুর ও আশুলিয়ায় বন্ধ থাকা সব পোশাক কারখানা আজ খুলে দেওয়া হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আজকে থেকেই তো পোশাক কারখানা যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়ার কথা, সেক্ষেত্রে সবগুলো খুলেছে কিনা কি দেখতে পাচ্ছেন, একই সাথে শ্রমিকরা কি কারখানায় আসতে শুরু করেছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি, আসলে সকাল থেকে কিন্তু আসলে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে যেটা দেখেছি যে অন্যান্য দিনের যেগুলো গতকাল বা এর আগে কারখানাগুলো বন্ধ রয়েছিল সেসব কারখানার অধিকাংশ কারখানায় কিন্তু খুলেছে। 2-1টি কারখানা ছাড়া অন্যান্য কারখানাগুলো সেটি কিন্তু খুলেছে। তবে কারখানার প্রধান ফটক এবং অন্যান্য ফটক সহ বিভিন্ন ধরনের ফটক এর সামনে কিন্তু আমরা অবস্থান করতে দেখেছি বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কারখানার শ্রমিকরা তারা কারখানা স্থলে যোগ দিতে। অধিকাংশ কারখানায় কিন্তু এখন পর্যন্ত উৎপাদন শুরু হয়েছে যতটুকু জেনেছি 8টা থেকে, এবং 2-1টি কারখানায় অর্থাৎ 2-1টি কারখানায় কিন্তু শ্রমিকরা তাদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আছেন এবং শ্রমিকদের পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু তাদের জন্য কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন যাতে করে কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে। একটি বিষয় জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই কারখানাগুলোতেই আমরা দেখেছি যে কারখানাগুলোতেই শ্রমিক বিক্ষোভের বিষয়গুলো থাকে সেসব কারখানার সামনে অবস্থান নিয়ে আছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ সকাল হলে ভালোই রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। নিপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল নয়-ছয়ের অভিযোগ উঠেছে। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা না দিয়ে দেয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী আর অনুগত সংবাদকর্মীদের উঠেছে এমন অভিযোগ। এতে ক্ষুব্ধ প্রকৃত ক্ষতিগ্রস্তরা। ২৬ মে সন্ধ্যাবেলা উপকূলীয় এলাকায় প্রবল বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। লণ্ডভণ্ড হয়ে যায় সাগরকন্যা কুয়াকাটা। ঝড়সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রের ঐচ্ছিক তহবিল থেকে অর্থ সহায়তা দেন সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। ৯ জুন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে দেখা যায় বরাদ্দকৃত ৭.৫ লাখ টাকা পেয়েছেন ১২৩ জন। প্রত্যেককে দেওয়া হয়েছে ৫ থেকে ১০,০০০ টাকা। অভিযোগ উঠেছে ১২৩ জনের কেউই দুর্যোগে ক্ষতিগ্রস্ত নন। অসহায় দুস্থদের জন্য বরাদ্দ সেই অর্থ দেওয়া হয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং অনুগত সংবাদকর্মীদের। অনেক ভালো মানে মৃত্যু সলভেন্ট অথবা যারা এস্টাবলিশ যাদের আর্থিক অসচ্ছলতা নেই তাদেরকে তালিকা দেওয়া। ১২৩ জনের টাকাটা তার মন্ত্রী খায় নাই, কাছে বা যাদের ভালো জানছে বা যারা কাছাকাছি ছিল, সাংবাদিক বলেন, দলীয় কর্মী বলেন, আমাদেরকে সহযোগিতা করছে। মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী তালিকাভুক্ত ব্যক্তিদের অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার দাবি, স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ হওয়ায় সুবিধাভোগীদের বিষয়ে জানার সুযোগ নেই। তালিকার বিষয়ে মূলত এটি যেহেতু সাবেক প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন, তিনি তার মতো করে তালিকা করেছেন। এই তালিকাগুলো উপজেলা থেকে যায় না বা উপজেলা থেকে এই তালিকাগুলো যাচাই বাছাই হয় না। আইন অনুযায়ী প্রতি অর্থ বছরে একজন প্রতিমন্ত্রী ৭.৫ লাখ টাকা অনুদান হিসেবে বিতরণ করতে পারেন। সেই সুযোগের অপব্যবহার করা হয়েছে উপকূলীয় এই জেলায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে খুবই ধীরগতিতে নামছে বানের জল। স্থানীয়দের মতে জেলার নদী খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। এতে ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। তাছাড়া গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণের সংকুচিত হওয়ায় বানের জল মিশছে না মেঘনায়, ফলে উন্নতি নেই বন্যা পরিস্থিতির। লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা এলাকা জায়গায় জায়গায় এভাবেই বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয়রা। এতে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এবার নজর দেওয়া যাক সদরের রহমতখালী খালে দখল দূষণে মৃতপ্রায় অবস্থা। একই চিত্র জেলা গুরুত্বপূর্ণ ডাকাতিয়া, ভুলুয়া ও বীরেন্দ্র খালেরও। যত্রতত্র অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের ছড়াছড়ি। দিন দিন সংকুচিত হচ্ছে খালগুলো, খুবই ধীরে নামছে বন্যার পানি। খালের মধ্যে গাছ উড়ি রয়েছে, ফেনা উড়ি রয়েছে, কোনো রকম পানি নামে না। ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। এই কারণে পানি কোনো দিকে স্রোত যাইতে পারতেছে না। পানি যেভাবে নামতেছে খুব ধীরগতিতে নামতেছে, এতে আমাদের দুর্ভোগ আরও বাড়তেছে। অথচ এসব জলাশয় হয়ে খুব সহজেই বানের জল মেশার কথা ছিল মেঘনায়, কিন্তু এখন আর সে অবস্থা নেই। ফলাফল, গেল ২০ দিন ধরে ডুবে আছে জেলার অধিকাংশ সড়ক, বাসাবাড়ি। বন্যা রূপ নিয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। এখন এক প্রকার ঘরবন্দি অবস্থায় আছে আর সবাই। রোগ জীবাণু তো বাড়তেছে দিন দিন। সকালে আমরা তো একটা লুঙ্গি পরে অফিসের দিকে গেছি, এখন আবার যাইতেছি বিজি অফিসের দিকে। তো বুঝেন আমরা কত দুর্ভোগে আছি। বর্তমান দরকার হচ্ছে খালগুলো অপসারণ, পানি অপসারণ করা, দখলমুক্ত যেগুলো আছে সেগুলা করা, বাদ দিয়ে বাঁধগুলা কেটে দেওয়া আর কি। প্রশাসনের মতে জেলায় ছোট বড় নদীখাল রয়েছে শতাধিক, আর এসব নদীখালে বাঁধ রয়েছে ৫ শতাধিক। অবৈধ বহুতল ভবনের সংখ্যাও কয়েক হাজার। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। মেঘনা নদীর পানির লেভেলটা কিন্তু নিচু, আমাদের শহরের পানির লেভেলটা উঁচু। সেই হিসেবে কিন্তু পানি সুইচ গেট যেহেতু খোলা, সব পানি কিন্তু ফোর্সে নেমে যাওয়ার কথা, কিন্তু যেভাবে নামার কথা সেভাবে নামছে না। কারণ হচ্ছে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেকে বাঁধ দিয়ে রাখছে, অনেকে মাছ ধরার, মাছ চাষের জন্য বাঁশের বাঁধ দিয়ে রাখছে, অনেকে দোকানপাট করে ফেলছে। এবারের বন্যায় এখনো পানিবন্দী জেলার ১০ লাখ মানুষ। বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এবারে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে ফেনীতে আপনি কোন এলাকায় অবস্থান করছেন এবং জলাবদ্ধ এলাকাগুলোর সবশেষ খবর কি? কোন কোন এলাকা সব থেকে বেশি দুর্ভোগে আছে এখন? এবং আরেকটা জিনিস জানতে চাই যে এই বন্যার কারণে যেসব স্থাপনা, স্কুল, কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামতে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা?
সোয়ার ভারত পানি আগ্রাসনের শিকার হয়ে ফেনীর ৪৩টি ইউনিয়নের সবকটি গ্রামের অবকাঠামো, রাস্তাঘাটের ব্যাপক টানের যে সকল আসবাবপত্র, অবকাঠামো সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি বাড়িঘর থেকে যে সকল শিক্ষার্থী যারা রয়েছে তাদের বই খাতাও নষ্ট হয়ে গিয়েছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তারা আসলে সুনির্দিষ্টভাবে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেনি, শুধু এতটুকু পর্যন্ত বলেছে যেটি হচ্ছে যে যখনই এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম চালু করা যাবে তখনই যেন এই সকল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করা যায়। আমি আছি এই মুহূর্তে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আপনি দেখছেন যে এখানে নেই কোনো পানি, নেই কোনো ধরনের ক্ষত চিহ্ন, কিন্তু তারপরে এখানে শিক্ষা কার্যক্রম কিন্তু চলছে না। এটি না চলার পিছনে আমি যে কারণ, এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছে যে এখনো এই যে শিক্ষা যেসব কার্যক্রম চালু করার মতো সেই পরিবেশ কিন্তু তৈরি হয়নি। আপনি দেখছেন যে এখানে আসলে শিক্ষা যে এখানে এই মুহূর্তে যে শিক্ষা কার্যক্রম যে পরিচালনা করার মতো সেরকম কোনো ধরনের ওইরকম অস্বাস্থ্যকর কোনো পরিবেশও নেই, কিন্তু সেখানে শিক্ষা কার্যক্রম কিন্তু চালু করা যেত শুধুমাত্র শিক্ষকদের সদিচ্ছার অভাবে, শুধুমাত্র শিক্ষকদের আগ্রহের অভাবে কিন্তু এখানে শিক্ষা কার্যক্রমটা চালু করা যায়নি। আপনি দেখছেন যে এখানে 4টি ভবন রয়েছে, সেই 4টি ভবনের মধ্যে হচ্ছে যে 3টি ভবন হচ্ছে যে যেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষার্থীদের পাঠদান করা হয়, এখানে প্রত্যেকটি ভবনের তিনতলা করে রয়েছে। নিচতলায় শুধুমাত্র এখানে হাঁটু সমান পানি উঠেছে, কিন্তু সেখানে শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনা করার মতো সেই পরিবেশ রয়েছে। এখানে বলা চলে যে এখনকার যে সকল অভিভাবক যারা রয়েছে তারা যেটি বলছে যে শুধুমাত্র এখানে এই মুহূর্তে পাঠদান বন্ধ রয়েছে শিক্ষকদের সদিচ্ছার অভাবে। আরিফ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে 2 গ্রামবাসী সংঘর্ষে আহত কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মৃত্যু নিয়ে হাসপাতালে দেখা দেয় উত্তেজনা। বুধবার সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর সুকান্ত। সমিতিপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন তিনি। সুকান্তের মৃত্যুর খবর শুনে হাসপাতালে জড়ো হয় বিক্ষুব্ধ জনতা। পরে সেখানে উপস্থিত পৌরসভার 1 নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার কামাল ও তার স্ত্রীর সাথে স্থানীয়রা বাকবিতণ্ডায় জড়ালে পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পৌর কাউন্সিলর জানান, 2 সেপ্টেম্বর ফুটবল খেলা নিয়ে 1 নং ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়া পাড়ার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 30 জন। রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 178 জনের নামে মামলা হয়েছে। বুধবার রাতে পুঠিয়া থানায় বিএনপি কর্মী মুজির উদ্দিনকে হত্যার অভিযোগে তার স্ত্রী মাসুফা এই মামলা করেন। মামলায় উল্লেখ, 2015 সালের 1 মে বানেশ্বর বাজারে গণতন্ত্র রক্ষা দিবসে 20 দলীয় জোটের কর্মসূচিতে আওয়ামী লীগের হামলা ও গুলি বর্ষণে প্রাণ হারান বিএনপি কর্মী মুজির উদ্দিন। তখন হত্যা মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে ওসি কবির হোসেন জানান, মামলার এজাহার গ্রহণ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চেরাগি পাহাড়ের একটি ভবনের পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মিৎসুবিশি ব্র্যান্ডের একটি পাজেরো গাড়ি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। তবে এ ঘটনায় গ্রেফতার করা যায়নি কাউকে। এর আগে এস আলমের বিলাসবহুল গাড়ি কাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত করা হয় এই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার সদস্যপদ। গেল বৃহস্পতিবার এই 3 নেতা তদারকিতেই কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এস আলম গ্রুপ চেয়ারম্যান ও তার পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। সাবেক এমপির গাড়ি দিয়ে নিলাম পর্ব শুরু করছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম দফায় আগামী 18 সেপ্টেম্বর নিলামে উঠছে 2টি। এর মধ্যে একটি 16 কোটি টাকার দামের মার্সিডিজ বেঞ্জ, অন্যটি 5 কোটি টাকার ল্যান্ড ক্রুজার। পর্যায়ক্রমে নিলাম উঠবে সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল গাড়িগুলো। ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় 2021 সালে আমদানি করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আলী আশরাফ। 2 দফায় নোটিশ দেওয়ার পরও ছাড় না করায় নিলামে উঠছে 5 কোটি টাকা দামের গাড়িটি। এছাড়াও 16 কোটি টাকা দামের মার্সিডিজ বেঞ্জ, ইঞ্জিন অয়েল, কাপড়সহ মোট 45টি লটের বিভিন্ন পণ্য 18 সেপ্টেম্বর নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। স্বচ্ছতা নিশ্চিত করতে ই অকশন অর্থাৎ অনলাইনে দরপত্র জমা নেওয়া হবে।
আমদানিকারক আনার পরে যখন আমদানিকারক এই পণ্যগুলো তার অনুকূলে খালাস করেন, আমরা আমদানিকারককে 2বার একটা নোটিফিকেশন দিই, 2টা নোটিফিকেশন দিই যে পণ্যটা ছাড় করে না করলে আমরা এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো, মানে নিলামে চলে যাব। তবে দরপত্র জমা অনলাইনে হলেও পে অর্ডার থেকে শুরু করে বাকি সব প্রক্রিয়া হয় ম্যানুয়াল পদ্ধতিতে। ফলে ই অকশনের সুবিধা মিলছে না বলছেন অংশগ্রহণকারীরা। যদি সঠিক মূল্যই আমি ঘোষণা না করি, এখানে তো একটা মানি লন্ডারিংয়ের প্রশ্ন থেকেই যায়। ফাঁকফোকরগুলি থাকাতে আমাদের কোনো ভাই হয়তো অনেক কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছেন যেটা প্রত্যাশিত না। আর সেই সুযোগে আমরা দেখছি যে এখানে মানে ঘুষ দুর্নীতির একটা অবাধ বাণিজ্য শুরু হয়ে যায়। নিলাম প্রক্রিয়ার ফাঁকফোকরের অপব্যবহার বন্ধে পুরো প্রক্রিয়ায় সংস্কারের তাগিদ স্টক হোল্ডারদের। অনলাইনের কারণে অনেকে ব্যবসা করতেছে না, কিন্তু ম্যানুয়াল করতেছে না। 3 দিনের মধ্যে অনুমোদন দিচ্ছে হাইস্ট লিস্ট, 4র্থ দিন বা 1 সপ্তাহের মধ্যে অনুমোদন ওনাদেরই ফলো করলে হয়ে যায়, অথচ এটা আমাদের কেন্দ্র কাস্টমার। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।